আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিডিএস 233/2019 বাংলাদেশের পোল্ট্রি ফিডের বিএসটিআই কর্তৃক নির্ধারিত মান। আরেকটা আমরা আলোচনা করব বিডিএস 1915/2016। এটা হচ্ছে বাংলাদেশ ফিশ ফিডের স্ট্যান্ডার্ড বিএসটিআই কর্তৃক নির্ধারিত। প্রথমে আমরা বিডিএস 233/2019-এর চৌবকাংশ আলোচনা করব। এক নম্বরে এটার পরিধিতে বলা আছে এই মানদণ্ডটি পোল্ট্রি ফিডের জন্য নমুনা সংগ্রহ এবং পরীক্ষার প্রয়োজনীয়তা এবং পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। এরপরে আসে টার্মিনোলজি, এখানে কতগুলো সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞার মধ্যে প্রথমে আছে ফিড বা ফিড স্টাফ। এখানে বলা আছে খাদ্য বা খাদ্য সামগ্রী বলতে প্রকৃতিতে উৎপন্ন যে কোনো উপাদান বা বস্তুকে সংজ্ঞায়িত করে যা বৃদ্ধি বা বিকাশ বজায় রাখার উদ্দেশ্যে খাদ্য উৎপাদন করে পাখি এবং প্রাণীকে সরাসরি খাওয়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়। এরপরে আছে ফিড ইনগ্রিডিয়েন্টস। খাদ্যের উপাদান বলতে ফুড অ্যাডিটিভস সহ পোল্ট্রি খাদ্যে পুষ্টির মান থাকুক বা না থাকুক, খাদ্য তৈরির জন্য যে কোনো সংমিশ্রণ বা মিশ্রণের একটি উপাদান অংশ বা উপাদান, যে উপাদানগুলো সাধারণত উদ্ভিদ, প্রাণী বা জলজ উৎস বা অজৈব পদার্থ থেকে সংগ্রহ করা হয়। এরপরে আছে ফুড অ্যাডিটিভস। ফুড অ্যাডিটিভস হলো পশুর পুষ্টিতে ব্যবহৃত পণ্য যা পশুর খাদ্য মান এবং পশুর জন্ম থেকে শুরু করে তার কর্মদক্ষতা এবং স্বাস্থ্য উন্নতি করার জন্য ব্যবহৃত হয়। এরপরে আসে মেডিকেটেড ফিড স্টাফ, ওষুধযুক্ত খাদ্য উপাদান। কোডেক্স এলিমেন্টারিয়াস কমিশনার প্রসিডিউরাল ম্যানুয়াল অনুসারে সংজ্ঞায়িত পশু চিকিৎসার ওষুধ ধারণকারী যে কোনো খাদ্য উপাদানকে বোঝায়। এরপরে আছে আনডিজায়ারেবল সাবস্টেন্স, অবাঞ্ছিত পদার্থ। অবাঞ্ছিত পদার্থগুলোকে দূষণকারী বা অন্যান্য পদার্থ হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা পশু খাওয়ানোর উদ্দেশ্যে তৈরি পণ্যে উপস্থিত থাকে এবং যা পোষক প্রাণী বা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, যার মধ্যে পশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য উপাদান অন্তর্ভুক্ত আছে। এরপরে আছে গ্রস এনার্জি। একক পরিমাণ খাদ্যকে সম্পূর্ণ দহন করলে যে পরিমাণ এনার্জি উৎপন্ন হয় তাকে বলা হয় গ্রস এনার্জি। এরপরে আছে মেটাবোলাইজড এনার্জি। খাদ্য থেকে মল, প্রস্রাব এবং বায়বীয় পণ্য হজমের জন্য ব্যবহৃত শক্তিকে মেটাবোলাইজড এনার্জি বলা হয়। এরপরে আছে নিট এনার্জি। গ্রস এনার্জি থেকে মেটাবোলাইজড এনার্জিকে বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় নিট এনার্জি। এরপরে আছে ক্রুড প্রোটিন বা অপরিশোধিত প্রোটিন। খাদ্যের জৈব উপাদান থেকে অপরিশোধিত প্রোটিন গণনা করা হয়। সাধারণত খাদ্যে যে পরিমাণ নাইট্রোজেন উপাদান থাকে তাকে 6.25 দ্বারা গুণ করে ক্রুড প্রোটিনের পরিমাণ নির্ধারণ করা হয়। এরপরে আছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো গ্রুপ NH2 এবং অ্যাসিডিক কার্বক্সিল গ্রুপ COH এর উভয় ধারণকারী জৈব অ্যাসিডকে অ্যামিনো অ্যাসিডের এই ব্লকের অন্তর্ভুক্ত। এটা প্রোটিন বিল্ডিং ব্লক। এরপরে সংজ্ঞা দেওয়া আছে মেটাবোলাইজড প্রোটিন। হাঁস মুরগির পরিপাকতন্ত্রে খাদ্য হজম এবং শোষণের পরে বিপাকের জন্য ব্যবহৃত মোট হজমযোগ্য প্রোটিনকে মেটাবোলাইজড প্রোটিন হিসাবে সংজ্ঞায়িত করা হয়। এরপর আছে খনিজ উপাদান। খাদ্যে উপস্থিত অজৈব উপাদান এবং হাঁস মুরগির স্বাভাবিক স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য যা প্রয়োজনীয়, এগুলো হচ্ছে খনিজ উপাদান। এরপরে আছে ভিটামিন। খাদ্যে ক্ষুদ্র পরিমাণ জৈব যৌগ পাওয়া যায় যা হাঁস মুরগির স্বাভাবিক স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য ক্ষুদ্র পরিমাণ প্রয়োজন, এগুলোকে বলা হয় ভিটামিন। এরপরে সংজ্ঞা দেওয়া আছে ময়শ্চার, আর্দ্রতা। কোনো ফিডকে 100°C শুকানোর সময় খাদ্যের যে ওজনটা হ্রাস পায় সেটাকে বলা হয়েছে ময়শ্চার। এরপরে আছে ড্রাই ম্যাটার। কোনো ফিডকে 100°C শুকানোর পরে ময়শ্চার অপসারণের পরে যে ওজনটা পাওয়া যায় সেটাকে বলা হয় ড্রাই ম্যাটেরিয়ালস বা শুষ্ক পদার্থ। এরপরে আছে ক্রুড ফাইবার। সেলুলোজ, আধা সেলুলোজ এবং লিগনিনের পরিমাণকে ক্রুড ফাইবার বলে। এরপর আছে ইথার এক্সট্রাক্ট। খাদ্যের চর্বি, তেল, মোম, জৈব অ্যাসিড, রঞ্জক, স্টারল, ভিটামিন A, D, E, K এর পরিমাণকে ইথার এক্সট্রাক্ট বলে। এরপরে আছে অর্গানিক ম্যাটার। খাদ্যের শুষ্ক পদার্থের ওজনের থেকে খাদ্যের ছাইয়ের পরিমাণ যদি বাদ দেওয়া যায় তবে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় জৈব পদার্থ। এরপরে মেগাজুল, ক্যালোরি, এগুলোর সংজ্ঞা দেওয়া আছে। এরপরে আছে ব্রয়লার স্টার্টার ফিড BSF। 4 সপ্তাহ বয়স পর্যন্ত ব্রয়লার মুরগির জন্য নির্দিষ্ট খাবারকে BSF বলে।
তারপরে আছে ব্রয়লার ফিনিশার ফিড BFF, 4 সপ্তাহ থেকে বিপণন পর্যন্ত মাংস উৎপাদনের জন্য তৈরি ক্রমবর্ধমান মুরগির জন্য যে খাবার সেটাকে BFF বলে। এরপরে আসে চিক ফিড, 8 সপ্তাহ বয়স পর্যন্ত পুলেট উৎপাদনের উদ্দেশ্যে তৈরি ক্রমবর্ধমান মুরগির জন্য খাবারকে বলে। এরপরে আছে গ্রোয়িং পিলেট আপ ফিড GPF, 8 সপ্তাহ থেকে শুরু করে 20 সপ্তাহ বা ডিম পাড়া শুরু না হওয়া পর্যন্ত ক্রমবর্ধমান মুরগির জন্য যে খাবার। এরপর আছে লেয়ার ফিড, 19 সপ্তাহ বয়স থেকে ডিম পাড়া মুরগির জন্য যে নির্দিষ্ট খাবার আছে। এরপরে আছে চিক ফিড ব্রিডার চিক ফিড, প্রজনন মুরগির জন্য যে খাবার সেটা। এরপরে খাদ্যের বিভিন্ন আকৃতির বর্ণনা দেওয়া আছে। ম্যাশ, গুঁড়া করা খাবারকে ম্যাশ বলে। তারপরে যেটা আছে পিলেট, পিলেট বলতে বোঝাইছে পিলেট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য কম্প্যাক্টেড পার্টিকেল অফ ফিড ফর্ম বাই ফোর্সিং গ্রাউন্ড ম্যাটেরিয়ালস থ্রো পিলেট ডাই ওস, অর্থাৎ এখানে পিলেটগুলো হচ্ছে ওই যে খাদ্য উপকরণ আছে সেগুলো নির্দিষ্ট ডায়ের মধ্যে দিয়ে প্রেসারে তৈরি করে যে দানা তৈরি করা হয় সেগুলোকে পিলেট বলে। এরপরে আছে টুকরো, ক্রাম্বলস বা টুকরো টুকরো, সম্পূর্ণ খাদ্য মিশ্রণকে যে ছোট ছোট টুকরো যেগুলো করা হয় এগুলোকে ক্রাম্বলস বলে। তারপর আছে ভিটামিন প্রিমিক্স, ভিটামিনের উৎস হিসাবে পদার্থের মিশ্রণ যা পরবর্তীতে অন্যান্য খাদ্য উপাদানের সাথে মেশানোর জন্য আগে থেকে প্রস্তুত করা থাকে সেটাকে ভিটামিন প্রিমিক্স বলে। এরপর আছে খনিজ প্রিমিক্স, এটা খনিজ উপাদানের একটা উৎস হিসাবে কাজ করে যা বিভিন্ন স্টেজে খাদ্যের সঙ্গে খনিজের চাহিদা পূরণের জন্য মেশানো হয়। এরপর প্রিমিক্স, প্রিমিক্স হচ্ছে যে কোনো একটা খাদ্য মিশ্রণে মেশানোর উদ্দেশ্যে পূর্ব থেকে প্রস্তুতকৃত একটা প্যাক যেটা ভিটামিন সমৃদ্ধ, খনিজ সমৃদ্ধ বা ভিটামিন খনিজ উভয় সম্বন্ধিত হতে পারে। আর আছে বাণিজ্যিক প্রোটিন সম্পূরক, প্রোটিন সম্পূরক যা বাণিজ্যিক কোম্পানিগুলো দ্বারা প্রণয়ন এবং প্রস্তুত করা হয়। এগুলো সাধারণত প্রাণী বা উদ্ভিদের থেকে তৈরি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য সংমিশ্রণ। 4 নাম্বার পয়েন্টে আছে হচ্ছে এই পোল্ট্রি ফিডের রিকোয়ারমেন্টস কি। এখানে রিকোয়ারমেন্টসে বলা আছে হাঁস মুরগির খাদ্য হতে হবে পিলেট, ক্রাম্বলস আর ম্যাশ ফর্মে, খাদ্যের দূষিত পদার্থ, দুর্গন্ধ, বিষাক্ত উপাদান এবং ভেজাল থাকবে না। এতে দৃশ্যমান কোনো ছত্রাক, পোকামাকড় বা ক্ষুদ্র পদার্থের আক্রমণ বা ব্যাকটেরিয়ার বৃদ্ধিও থাকবে না। এরপরে আসবে হচ্ছে খাদ্য উপাদান। খাদ্য উপাদানগুলোকে আমরা দেখি এখানে 6টা ভাগে ভাগ করা যায়। প্রথমে সোর্স অফ এনার্জি, যার মধ্যে আছে ফাইবার, তারপর আছে শস্য দানা আর হচ্ছে অয়েল সোর্স। এরপর আছে প্রোটিন সোর্স, এটাকে আবার 2 ভাগে ভাগ করা আছে, একটা প্ল্যান্ট থেকে আরেকটা হচ্ছে এনিম্যাল থেকে, আরেকটা আছে অ্যামিনো অ্যাসিড থেকে। 3 নম্বরে আছে হচ্ছে মিনারেল সোর্স, 4 নম্বরে আছে ভিটামিন, 5 নম্বরে আছে ওয়াটার এবং 6 নম্বরে আছে আদার্স। তার মধ্যে প্রথমে আমরা সোর্স অফ এনার্জি যেটা আছে, ফাইবারের মধ্যে নির্দিষ্ট করা আছে যে ফিড হিসাবে কোন কোনগুলো ব্যবহার করা যাবে। যেমন এখানে বলা আছে ধানের খড়, গমের খড়, ডালের খড়, তারপর ভুট্টার খড়, ভুট্টার খোসা, আখের পাতা, কলার পাতা, কাঁঠালের পাতা, তারপর আখের বেগাছ, সবুজ ঘাস, ডাল জাতীয় খাদ্য, সাইলেজ, ফার্ন জাতীয় উদ্ভিদ, তারপরে জলজ উদ্ভিদ, ঘাস, অন্যান্য ফসল এবং আঁশ, যেমন আনারসের আঁশ, আমের আঁশ, তারপরে আখের আঁশ ইত্যাদি ব্যবহার করা যাবে। শস্য এবং শস্য জাতীয় পণ্যের মধ্যে আছে ভুট্টা, তারপর ভুট্টার DDGS, কর্ন ডিস্টিলার ড্রাইড গ্রেইন উইথ সলিউবলস, অর্থাৎ কোনো উপাদান থেকে অ্যালকোহল প্রস্তুতের পর অবশিষ্ট যে অংশটা থাকে সেটাকে বলা হয় DDGS। তারপর আছে ভুট্টার আঠালো অংশ, তারপরে ভুট্টার ব্রণ, তারপর গাজানো ভুট্টা, ভুট্টার মাড়, ভুট্টার খোসা ছড়ানো অবস্থায়, ভুট্টার আটা, গমের ভুসি, তারপর গমের DDGS, তারপর গমের ভ্রূণ, বার্লি, ওট, শস্য দানা, জোয়ার, কাউন, ভাত, তারপরে ভাজা চাল, চালের কুড়ি, সমৃদ্ধ তেল, তারপরে হচ্ছে ভাতের DDGS, তারপর হচ্ছে তেল মুক্ত চালের কুড়ি বা DORB হচ্ছে ডি অয়েল রাইস ব্রান। তারপরে আছে শিমুল আলুর খাবার, শিমুল আলুর আটা, শিমুল আলুর উপজাত, শুকনা আলু অথবা আলুর প্রোটিন থেকে তৈরি কোনো উপাদান। অয়েল টাইপের মধ্যে আছে রাইস ব্রান অয়েল, সয়াবিন তেল, পাম অয়েলটা গুঁড়ো এবং তরল 2 অবস্থায় ব্যবহার করা যায়।
সরিষার তেল, নারকেল তেল, মাছের তেল, ক্যানোলা তেল, র্যাপসিড তেল, তারপর হচ্ছে ভুট্টার তেল, হলুদ তেল, মুরগির চর্বি, উদ্ভিদের চর্বি, সূর্যমুখী তেল, চীনাবাদামের তেল, নারকেলের চর্বি, গরু বা ভেড়ার চর্বি আর মুরগির চর্বি। প্রোটিন উৎসের মধ্যে আছে সয়াবিন মিল, সয়াবিন প্রোটিন কনসেন্ট্রেট, তারপরে সয়াবিন প্রোটিন আইসোলেটেড, তারপরে আছে ফার্মেন্টেড সয়াবিন, তারপরে আছে হচ্ছে তিলের তেলের কেক, পাম তেলের কেক, পাম কর্নেল কেক, সরিষার তেলের কেক, র্যাপসিডের কেক, তারপর ক্যানোলা তেলের কেক, সূর্যমুখী বীজের তেলের কেক, নারকেলের তেলের কেক, চীনাবাদাম তেলের কেক, তুলা বীজের তেলের কেক, ডাল ফসল উপজাত, সয়াবিনের বীজ, তিসের তেলের কেক, ধনচার বীজ আর অ্যাজালা খাবার, গরুর ডাল, মটর বাদামের কেক, তারপর লিন বীজের কেক, তারপর সম্পূর্ণ চর্বিযুক্ত র্যাপসিড, সম্পূর্ণ চর্বিযুক্ত সয়াবিন। প্রাণী থেকে প্রোটিনের সোর্স হিসাবে আছে হচ্ছে মাছের গুঁড়া, তারপরে হচ্ছে পাউডার দুধ, তারপরে আছে হচ্ছে পাখার পালকের গুঁড়া, তারপরে আছে মৃত প্রাণীর গুঁড়া, তারপরে আছে হচ্ছে রেশম সুতা বের করার পরে অবশিষ্ট অংশ, এরপরে আছে ক্যারব গাছের ফল, হাঁস মুরগির উচ্ছিষ্টাংশ, তারপরে আছে হচ্ছে সামুদ্রিক মাছ, তারপরে হচ্ছে পোকামাকড়, তারা জীবাণুমুক্ত শুকনো মাছ, হাঁস মুরগির উপজাত খাবার, জীবাণুমুক্ত মাছের খাবার, একক কোষ প্রোটিন এবং খামির প্রোটিন। অ্যামিনো অ্যাসিডের জন্য ন্যাচারাল সোর্স এবং সিনথেটিক সোর্স দুটোই ব্যবহার করা হয়। এরপর আছে মিনারেল সোর্স। মিনারেল সোর্সের মধ্যে আছে হচ্ছে হাড়ের গুঁড়া, মনোক্যালসিয়াম ফসফেট, ডাইক্যালসিয়াম ফসফেট, ট্রাইক্যালসিয়াম ফসফেট, মনোডিক্যালসিয়াম ফসফেট, মনো অ্যামোনিয়াম ফসফেট, তারপর হচ্ছে চুনা পাথর, তারপরে আছে শামুক খোসা, ঝিনুকের খোসার গুঁড়া, খাদ্যদ্রব্যের লবণ, তারপর হচ্ছে ডিমের খোসার গুঁড়া, রক সল্ট, মনোসোডিয়াম ফসফেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সালফেট এবং রক লবণ। ফিডে ব্যবহৃত ভিটামিন প্রাকৃতিক উৎস এবং সিনথেটিক পদ্ধতিতে প্রাপ্ত ভিটামিন ব্যবহার করা হয়। খাদ্য উপাদান হচ্ছে পানি। পানি অবশ্যই পিওর পানি হইতে হবে, পিওর পানি মিনারেল ওয়াটার অর ডিস্টিল ওয়াটার। এরপরে আছে অন্যান্য উপাদান। অন্যান্য উপাদানের মধ্যে আছে হচ্ছে টক্সিন বাইন্ডার, পিলেট বাইন্ডার, প্রোটিন এনজাইম, তারপরে এনএসপি, নন স্টার্চ পলিস্যাকারাইড এনজাইম, তারপরে ফাইটেজ এনজাইম, কম্বো এনজাইম এবং অ্যান্টিব্যাকটেরিয়া মুক্ত বৃদ্ধি প্রমোটর, ফিড প্রমিক্স, অ্যান্টিঅক্সিডেন্ট, তারপর কক্সিডিওস্ট্যান্ট, তারপরে ফিড গ্রেড অ্যাসিডিফায়ার, ফিড গ্রেড রঞ্জক, তারপর স্বাদকারী এজেন্ট, শ্বাস প্রতিরোধককারী, তারপরে সালমোনেলা প্রতিরোধক, প্রিবায়োটিক, প্রোবায়োটিক, ইউবায়োটিক, সিনবায়োটিক্স, ফাইটোজেনিক তেল, শুকনো খামির, ইলেকট্রোলাইট, ভ্যাকসিন স্ট্যাবিলাইজার, ফাইটোজেনিক যৌগ, ফাইটোজেনিক এক্সট্রাক্ট, প্রয়োজনীয় তেল, গ্লুকোজ, ক্লোরোহাইড্রোক্সিকুইনন এবং ব্যাকটেরিওফেজ। এর স্ট্যান্ডার্ডের ডিগ্রি রিকোয়ারমেন্ট অংশে 7টা টেবিল দেওয়া আছে। তার মধ্যে 1 থেকে 6 নম্বর টেবিল পর্যন্ত বিভিন্ন ধরনের ফিডের ইনগ্রেডিয়েন্টস এর মিনিমাম বা ম্যাক্সিমাম পার্সেন্টেজ কত হবে তার স্ট্যান্ডার্ড বলা আছে। 7 নম্বর টেবিলে বলা আছে নিষিদ্ধ যে কেমিক্যাল গুলা আছে সেগুলা সর্বোচ্চ মাত্রা কত হবে। আর আরেকটা চার্ট দেওয়া আছে এই কেমিক্যাল গুলা কোনোটা ফিডে ব্যবহার করা যাবে না। পোল্ট্রি ফিডে অ্যান্টিবায়োটিক বৃদ্ধির জন্য সহায়ক পদার্থ ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না। এ ধরনের ব্যবহার নিষিদ্ধ করার বিভিন্ন কারণ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাণীর টিস্যু এবং ডিম, দুধ, মাংসের মতো পণ্যগুলোতে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ থাকে। দ্বিতীয় সমস্যা হলো ব্যাকটেরিয়া প্রতিরোধের বিকাশ, যা অতীতে যে উদ্দেশ্যে অ্যান্টিবায়োটিক সুপারিশ করা হয়েছিল এই স্ট্যান্ডার্ডে তা বাতিল করা হয়েছে। এই স্ট্যান্ডার্ডে বৃদ্ধি হরমোন, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক্স এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার নিষিদ্ধের একটা তালিকা দেয়া আছে। এই কেমিক্যালগুলা ফিডে ব্যবহার করা যাবে না। লিগেল রিকোয়ারমেন্টসের 1 নম্বর টেবিলে ব্রয়লার ফিড, লেয়ার এবং সোনালির জন্য যে টেবিল দেওয়া আছে তাতে বলা আছে মশলা সর্বোচ্চ 12% থাকবে, ড্রাই ম্যাটেরিয়ালস থাকতে হবে প্রতি লিটার ক্ষেত্রে 88% করে, তারপরে অ্যাসিড সলিউবল অ্যাশ সেটা ব্রয়লারের জন্য 3, লেয়ারের জন্য 4 ম্যাক্সিমাম, আর সোনালির জন্য 3। সল্ট পার্সেন্টেজ 0.5, 0.5, 0.5।
পিএইচ এর ভ্যালু প্রত্যেক ক্ষেত্রেই 6.8 থেকে 8 এর মধ্যে হবে। 2 নাম্বার টেবিলটা নিউট্রিয়েন্টস রিকোয়ারমেন্টস ফর কমার্শিয়ালি প্রোডাকশন অফ লেয়ার। এখানে গ্রোয়িং ফেজকে 3টা ভাগে ভাগ করা আছে আর লেইং ফেজকে 5টা ভাগে ভাগ করা আছে, এবং প্রত্যেক ফেজের জন্য কি কি নিউট্রিয়েন্টসের কোন রেঞ্জে দিতে হবে সেটার তালিকা দেয়া আছে। টেবিল 3তে নিউট্রিয়েন্টস রিকোয়ারমেন্টস ফর সোনালী অ্যান্ড নেটিভস, এটার গ্রোয়িং স্টেজে 3টা ভাগ দেওয়া আছে এবং লেইং স্টেজে 2টা ভাগের কোন কন্ডিশনের রিকোয়ারমেন্ট কি হবে সেটা দেওয়া আছে। 4 নাম্বার টেবিলে বয়লারের জন্য 3টা স্টেজে স্টার্টার, গ্রোয়িং ফিড আর ফিনিশারের 3 ভাগে কোন কন্ডিশনের রিকোয়ারমেন্ট কি হবে সেটা দেয়া আছে। টেবিল 5এও ব্রয়লার বার্ডসের নেটিভ সোনালী ব্রয়লার বার্ডস অফ ডিফারেন্ট এজ গ্রুপের জন্য দেওয়া আছে। টেবিল 6 দেওয়া আছে হচ্ছে প্যারেন্ট স্টকের ক্ষেত্রে, এখানে লেয়ারের জন্য 3টা ভাগ করে দেওয়া আছে, ব্রয়লারের জন্য 3টা ভাগে রিকোয়ারমেন্টের একটা চার্ট দেওয়া আছে। টেবিল 7-এ বিভিন্ন নিষিদ্ধ উপাদানের সর্বোচ্চ মাত্রা দেওয়া আছে, যেমন আর্সেনিকের এমজি পার কেজি 2, ক্যাডমিয়ামের ক্ষেত্রে 0.5 এমজি পার কেজি, তারপর ক্রোমিয়ামের ক্ষেত্রে 0.4 এমজি পার কেজি, তারপর লেডের ক্ষেত্রে 5 এমজি পার কেজি, মার্কারি হচ্ছে 0.1 এমজি পার কেজি এবং আফলাটক্সিন 20 পার্টস পার বিলিয়ন। স্ট্যান্ডার্ডের 5 নম্বরে আছে প্যাকিং অ্যান্ড মার্কিং। প্যাকিং এবং মার্কিং এর মধ্যে বলা আছে প্রোডাক্টের নাম ব্র্যান্ড নেম সহকারে থাকবে, তারপর উৎপাদনকারী বাজারজাতকারীর পূর্ণ ঠিকানা থাকবে, টাইপ অফ পোল্ট্রি ফিড সেটা থাকবে, ব্যাচ নাম্বার থাকবে, তারপরে হচ্ছে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে তার এটা লিস্ট থাকবে, তারপরে নিট ওজন লেখা থাকবে, উৎপাদনের তারিখ লেখা থাকবে, মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা থাকবে, সর্বোচ্চ প্রাইস কত সেটা লেখা থাকবে। এছাড়া প্যাকেজ কমোডিটি রুলস 2007 অনুযায়ী অন্যান্য তথ্য লেবেলে উল্লেখ করতে হবে। অপরদিকে বিডিএস 1915-2016 অনুযায়ী ফিশ ফিডের উৎপাদনের ক্ষেত্রে মূল উপাদান মূলত ফিশ মিল, সয়াবিন মিল, কর্ন, গ্লুটেন, তারপর হোয়াইট ব্রান, তারপর রাইস ব্রান সহ ইত্যাদি উপাদানগুলো অলমোস্ট পোলট্রি ফিডের মতোই। তবে এক্ষেত্রে পার্থক্য হচ্ছে এই মাছের খাদ্যের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণটা একটু বেশি থাকে, 30-40%, আর্দ্রতাটা কম থাকে, 10-12%-এর কম থাকে, আর চর্বি আর ফ্যাটের পরিমাণটা একটু বেশি থাকে 7%-এর মতো। এর কারণটা হচ্ছে যেহেতু ফিডকে 20 মিনিটের মতো পানিতে ভেসে থাকতে হবে, এই জন্য ফ্যাট পার্সেন্টেজটা তুলনামূলকভাবে এখানে বেশি থাকে আর কি। বিডিএস 1915-2016 অনুযায়ী ফিশ ফিডের একটা ভ্যারাইটি ক্রাফট গ্রোয়ার এর টেস্ট যে প্যারামিটারগুলোর উপর করা হয় সেগুলোর মধ্যে আছে মশলার অবশ্যই 12%-এর কম হতে হবে, প্রোটিনের পরিমাণ মিনিমাম 22% হতে হবে, ফ্যাট বা অয়েল হচ্ছে মিনিমাম 5% হতে হবে, তারপরে কার্বোহাইড্রেটের পরিমাণ হবে হচ্ছে ম্যাক্সিমাম 40, ফাইবার হবে হচ্ছে ম্যাক্সিমাম 9, তারপর অ্যাশ কন্টেন্ট হবে ম্যাক্সিমাম 21, ক্যালসিয়ামের পরিমাণ হবে হচ্ছে 1.8%, তারপর ফসফরাসের পরিমাণ হবে হচ্ছে 0.6, আর্সেনিকের পরিমাণ হবে 10 এমজি পার কেজি, ক্যাডমিয়ামের পরিমাণ হবে 1 এমজি পার কেজি, ক্রোমিয়ামের পরিমাণ হবে 2 এমজি পার কেজি, লেডের পরিমাণ হচ্ছে 5 এমজি পার কেজি, মার্কিউরি হচ্ছে 0.5 এমজি পার কেজি এবং আফলাটক্সিনের মান 20 পার্টস পার বিলিয়ন। ফিশ ফিডের স্ট্যান্ডার্ডেও পোলট্রি ফিডের মতো 6টা তালিকা দেওয়া আছে, যেখানে বিভিন্ন ভ্যারিয়েন্টের মাছের জন্য খাদ্য উপাদানের ম্যাক্সিমাম মিনিমাম লেভেল কত হবে সেটা উল্লেখ করা আছে, এবং 7 নাম্বার একটা চার্টে দেওয়া আছে যে বাই প্রোডাক্ট হিসাবে যে হেভি মেটালগুলো আছে সেগুলোর ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত হবে সেইটা, এবং আরেকটা কেমিক্যালের তালিকা দেওয়া আছে যে কেমিক্যালগুলো সম্পূর্ণ ফিশ ফিডে ব্যবহার নিষিদ্ধ। এর মধ্যে 1 নাম্বার টেবিলে দেওয়া আছে কাপ জাতীয় মাছের জন্য নির্দেশনা, 2 নাম্বার টেবিলে দেয়া আছে ক্যাটফিশ জাতীয় মাছের খাদ্য উপাদানের পার্সেন্টেজ, 3 নাম্বারটায় দেওয়া আছে কই মাছের জন্য, 4 নাম্বার টেবিলটা আছে তেলাপিয়া মাছের জন্য, 5 নাম্বার টেবিলটা আছে মিষ্টি পানির যে চিংড়ি আছে তার জন্য, এবং 6 নাম্বার টেবিলটা দেওয়া আছে হচ্ছে লবণাক্ত পানির চিংড়ির জন্য। টেবিল সাথে নিষিদ্ধ অ্যালডিন, ডিডিটি এর মতো যে কেমিক্যালগুলা বাই প্রোডাক্ট হিসাবে আছে সেগুলো সর্বোচ্চ অ্যাকসেপ্টেবল লেভেল দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।